মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো। এবার এক এক করে বেরিয়ে আসতেছে থলের বিড়াল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কেনই বা এত নিরাপদ ছিল, এবং যখন বিএনপির নেতাকর্মীরা এবং আলেম ওলামারা শেখ হাসিনার নির্যাতনের শিকার, সেই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বিদেশে গিয়ে মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে আমোদ ফুর্তিতে মেতে উঠেছিল, এবং তিনি কেনই বা আওয়ামী লীগের পতনের পরে শেখ হাসিনার সপক্ষেই কথা বলতেছেন। তার মানে কি শেখ হাসিনার সাথে মির্জা ফখরুল ইসলামের গোপন আতাত রয়েছে? হ্যাঁ, এমনটাই স্পষ্ট করেছেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। এই দুই সাংবাদিকের তদন্ত বা অনুসন্ধানমূলক ভিডিও মানুষের কাছে কতটা জনপ্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ তাদের রিসার্চগুলো অথেন্টিক হয়ে থাকে। চলুন দর্শক, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যে তথ্য দিয়েছে সেগুলো একটু দেখে আসি। ফলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল মুখোশ উন্মোচন হয়ে যাবে জাতির সামনে। চলুন সেই অনুসন্ধানটি একটু দেখে আসি। ভিডিওটি লাইক দিয়ে নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে থাকবেন। আপনিও কি আসলে মির্জা ফখরুলকে আওয়ামী লীগের দালাল মনে করেন কিনা? চলুন কথা না বাড়িয়ে আমরা তাদের অনুসন্ধানমূলক ভিডিওগুলো একটু দেখে আসি। আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না। সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই, এবং সেটা করতে হবে। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো, চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই। মনে করুন প্রথম আলো সাংবাদিকেরা জজ মিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি। জজ মিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন, এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর, অমানবিক। প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে এগিয়ে গিয়েছিল। একের পর এক প্রথম আলো সংবাদ ছেপেছে, আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে। কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষকে ফাঁসি, 19 জনের যাবজ্জীবন হবার পৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায়মোচনের রায়। বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগঘন লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক। একটু চিন্তা করতে পারেন, 5ই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পড়ানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে, আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন।
মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবন যাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর 5 এটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে দাঁড়াবে, তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে। কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই। প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে। যে বাংলাদেশে মতিউর আনিসুল, টিপু সুলতান আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে, সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না। সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে, সেই সুযোগ যেন আর কখনোই না পায়। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে। 5ই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA এই বাসার নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার্স ক্লাবের নেতৃত্ব দখল করছেন। এই 2 প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন না, চালাচ্ছেন জবরদখলকারীরা। সবগুলো আসনে জোর কইরা বসে পড়ছেন। ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন। প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে। এই সমিতি আর অফিসার্স ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে। ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে, তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত। এই 2টার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না, দখল করছে। এই যে 4টা সংগঠনের কথা বললাম, এই 4টা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরো 2টা সংগঠন অফিসার্স ক্লাব থেকে ভুইফোন নেতারা পরিচালনা করতেছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয়, ভীতি, হুমকি দামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই প্যাড সর্বস্ব সংগঠন 2টার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। ওর বাবা, ডরাইছি। বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই। এসে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে? অথচ প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং। আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা। 5ই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমানে ABM আব্দুল সাত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে। জনাব সাত্তার 82 ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আরেক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন, যা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। বিশেষ করে ক্লাবের জন্য 400 কোটি টাকার নির্মীয়মান নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহের সৃষ্টি করছে। অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব। কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে 2 বছর মেয়াদী একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সাত্তার খালেক গংদের সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথীর মতো খ্যাতিমান, সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না। আমাদের বিস্ময় এবং বেদনার কোনো অবসান ঘটতেছে না। রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর, নগর, বন্দরের অলিগলি, গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল। কারা আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না। দলবাজ এবং দখলদার হিসেবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে, আপনারা চেনেন। কারণ প্রশ্ন হচ্ছে, দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে, না নির্বাচনী দিল্লির লাড্ডু খেয়া আত্মাহুতি দেবে? এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি? সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, যা 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ, সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে। তবে এই কমিটি শুধুমাত্র
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যেই তারা নিরপেক্ষতার মানদণ্ডে ব্যর্থ হয়েছে এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক প্রশাসনও বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ষড়যন্ত্রে বহু সেনা অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন। টর্চার সেলে নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে, অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য। দেশ ছাড়া হয়েছেন অনেকে। দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা নিপীড়নের বিচার হবে, যোগ্য কর্মকর্তারা এবং তাদের সম্মান এবং পদ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে। কিন্তু হতাশাজনকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে। অন্য কোনো ক্যাডারের এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা বৈষম্যের চরম উদাহরণ। এতে বিএনপি অনুসারী এবং বিএনপি বিরোধী মিলিয়া প্রায় 764 জনের পদোন্নতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, শুধুমাত্র শেষ নোটিফিকেশনটা বাকি। ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় মহাভাগ্যবান কর্মকর্তাদের মধ্যে সচিব পদে 119 জন, গ্রেড 1 পদে 41 জন, অতিরিক্ত সচিব পদে 528 জন, যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরাই দলে বলে জড়ো হইয়া ঈপ্সিত পদোন্নতির জন্য নিয়মিতভাবেই সভা সমাবেশ অবস্থান এই কর্মসূচি চালায় উত্তেজনা ছড়াচ্ছেন। হীন ব্যক্তি স্বার্থ চালিত এই সমস্ত আমলারা ভুলে গেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রথমে পূরণ করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় 2000 শহীদ এবং হাজার হাজার আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর গণদাবি। এই দাবি আগে পূরণ করতে হবে। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত অনুদান এবং আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও কোনো সরকারি চাকরিজীবীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া যাবে না। ফুল স্টপ। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে মনে রাখতে হবে যে তিনি এখন যে কাজটা করতেছেন তা একটা ক্ষুদ্র ঋণ প্রকল্প না, এনজিও না। এটা শহীদ এবং আহত বিপ্লবীদের প্রতি জাতির ঋণ পরিশোধের সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রকল্প পরিচালনা করা। তার সমাজসেবার উদার মানবিক মন এ কাজে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু তাকে যে দায়িত্ব আজ পালন করতে হচ্ছে তা যে এক কঠোর এবং কঠিন শতভাগ রাজনৈতিক কর্তব্য, পলিটিক্যাল টাস্ক, তা এখনো তিনি না বুঝলে ক্রমশ বিপদ বাড়বে। শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে সমস্ত মানুষদেরকে তার পিছনে বা যে সমস্ত মানুষ তার থ্রেট মনে হয়েছে তাদেরকে গুম খুন করেছে, তাদেরকে ফাঁসির মামলায় জড়িয়েছে, সেটা হোক সে অপরাধী অথবা সে নিরপরাধী। যদি কোনো মানুষ বিন্দু পরিমাণে অপরাধ করেও থাকে, শেখ হাসিনা সেটাকে এত পরিমাণে মানে তিলকে তাল বানিয়ে তাদের বিচার করছে যে সর্বশেষ তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমন বহু নেতা রয়েছে যাদেরকে গুম করে দেওয়া হয়েছে এবং তাদের লাশ পর্যন্ত পরিবার খুঁজে পায়নি। তো সেই মুহূর্তে এবং সেই কঠিন মুহূর্তে যেখানে আওয়ামী লীগের বড় একটি দল বিরোধী একটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশেই ছিল, তার বিরুদ্ধে কোনো রকম আওয়ামী লীগ অ্যাকশন নেয়নি। এর কারণটা কী ছিল? আপনি আসলে কি মনে করেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক সময় জেলে গিয়েছে, অনেক সময় তাকে গ্রেফতার করা হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি, কিন্তু তাকে কিন্তু জেলের ভিতরেও ভিআইপি পর্যায়ে রাখা হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সময় যখন মানে এককালের আওয়ামী লীগ বা মানে নির্বাচনের টার্নিং মোমেন্ট যখন আন্দোলন শুরু হবে, সেই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো রকমের কৌশল অবলম্বন না করে কেনই বা শেখ হাসিনার পাতানো সেই পুলিশ লীগের কাছে ধরা দিয়েছিল, এটাও এখন প্রশ্ন মানুষের কাছে। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মুহূর্তে চাইলে তো তিনি একটু সচেতন হয়ে মাঠে না এসে তিনি ভিন্নভাবেই বিষয়টা মানে পুরো মানুষদেরকে শেল্টার দিতে পারতেন, কিন্তু তিনি গ্রেফতার হয়ে বিএনপির পুরো দলটাকে সেই মুহূর্তে অন্ধ বানিয়ে পুরো নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগকে। এই বিষয়গুলো আপনি আসলে কোন নজরে দেখেন কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।